ফ্রেজ এবং ক্লজের উপরে আজকের ক্লাসটা খুব ধামাকা হতে যাচ্ছে, কারণ আজকের ক্লাসে আমি তোমাকে হাতে কলমে ধরিয়ে দেখিয়ে দেবো যে ফ্রেজ কিভাবে চিনতে হয়, ক্লজ কিভাবে চিনতে হয়। তাহলে দেরি না করে চলো আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। আজকে আমি মাত্র 7টা পয়েন্ট তোমাদের সাথে আলোচনা করবো, এই 7টা পয়েন্ট। আর এই 7টা পয়েন্ট তুমি যদি ভালো করে বুঝো, তাহলে আজকের পর থেকে তুমি বুঝতে পারবা এই শব্দগুচ্ছ হচ্ছে ফ্রেজ, এই শব্দগুচ্ছ হচ্ছে কি ক্লজ। সো আসো, প্রথম যেই ইটা আছে, দুইটার মধ্যে কিন্তু একটা মিল আছে। ফ্রেজ এবং ক্লজের মধ্যে দুইটা জিনিসের মধ্যে একটা মিল আছে। সেটা হলো কি, যে ফ্রেজের ক্ষেত্রে যদি বলি, ফ্রেজ কি দেখো তো, আ গ্রুপ অফ ওয়ার্ডস। আ গ্রুপ অফ ওয়ার্ডস। ক্লজের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস সেম হুবহু মিল আছে। সেই জিনিসটা কি বলা হয়েছে দেখো তো, যে ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস। তাহলে দুইটা জিনিস হচ্ছে কি গ্রুপ অফ ওয়ার্ডস। এটা যেন ঠিক তোমার জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের মতো। যেমন তোমার জিরান্ডেও ভার্বের সাথে আইএনজি হয়, প্রেজেন্ট পার্টিসিপলেও ভার্বের সাথে আইএনজি হয়, ঠিক তেমনি ক্লজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, আবার ফ্রেজও কি গ্রুপ অফ ওয়ার্ডস। তাহলে এই দুইটাই যদি গ্রুপ অফ ওয়ার্ডস হয়, আমি এগুলোকে আলাদা করব কিভাবে? এই জন্য তোমাদের আরো কিছু পয়েন্ট আমি তোমাদের সামনে তুলে ধরবো। যেমন খেয়াল করো, যে গ্রুপ অফ ওয়ার্ডস এর মধ্যে কোনো সাবজেক্ট নাই, সেটাকে আমরা বলবো ফ্রেজ। দেখো, এটাও গ্রুপ অফ ওয়ার্ডস, এটাও গ্রুপ অফ ওয়ার্ডস। তো যেই গ্রুপ অফ ওয়ার্ডস এর মধ্যে সাবজেক্ট নাই, সেটাকে আমরা বলবো ফ্রেজ। বাট ক্লজের মধ্যে কি থাকবে? অ্যাটলিস্ট ওয়ান সাবজেক্ট থাকবে। তো গ্রুপ অফ ওয়ার্ডস দুইটাই, সাবজেক্ট নাই, একটাতে সাবজেক্ট আছে। তো সাবজেক্ট যেটাতে নাই সেটাকে বলবো ফ্রেজ, সাবজেক্ট যেটাতে আছে সেটাতে আমরা বলবো হচ্ছে কি ক্লজ। এটাই কিন্তু মেইন পার্থক্য, না আরো আছে। দেখো নাম্বার 3, নন ফাইনাইট ভার্ব। এই ফ্রেজের মধ্যে থাকবে হচ্ছে নন ফাইনাইট ভার্ব, কিন্তু ক্লজের মধ্যে থাকবে হচ্ছে তোমার ফাইনাইট ভার্ব। এখন বলতে পারো ভাইয়া নন ফাইনাইট এবং ফাইনাইট তো চিনি না। তো দেখবা যেই সকল ভার্ব দিয়ে টেন্স চেনা যায় না, তাকে বলবো হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব, আর যেটাকে দিয়ে টেন্স চেনা যায় তাকে বলবো হচ্ছে কি ফাইনাইট ভার্ব। আমি একটা উদাহরণ দিচ্ছি, এটা তোমাদের সাথে মানে ক্লিয়ার করে দেবে কনসেপ্টটা। যেমন যদি আমি বলি আই ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক, এখানে একটা জিনিস খেয়াল করো, দুইটা ভার্ব আছে। একটা ভার্ব হচ্ছে যে কি দেখো তো, আই ওয়ান্ট, আর একটা ভার্ব হচ্ছে টু ডু, তাই না? দেখো, যদি বলি যে এটা কোন টেন্সের বাক্য, তুমি আমাকে বলো তো, এই ভার্ব দিয়ে বলবা নাকি এই ভার্ব দিয়ে বলবা? অবশ্যই তুমি এই ভার্ব দিয়ে বলবা, এটা দিয়েই টেন্স চেনা যাচ্ছে। তাই এটাকে তোমরা বলবো হচ্ছে ফাইনাইট ভার্ব। কি বলবা? ফাইনাইট ভার্ব। এটা দিয়ে টেন্স চেনা যায় না, তাই এটার নাম তোমরা দিবে হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব, বুঝতে পেরেছো? তাহলে এই যে নন ফাইনাইট ভার্ব ফ্রেজের মধ্যে থাকতে পারে, কিন্তু ক্লজের মধ্যে কি থাকবে? ক্লজের মধ্যে থাকবে হচ্ছে একটা ফাইনাইট ভার্ব থাকবে, যাকে দিয়ে টেন্স চেনা যায়। পার্থক্য তিনটা বুঝেছো। 4 নম্বর দেখো, নো টেন্স আইডেন্টিফিকেশন। যেহেতু এখানে আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি যে নন ফাইনাইট ভার্ব থাকতে পারে, তাই নন ফাইনাইট দিয়ে কিন্তু কখনো টেন্স চেনা যায় না। অর্থাৎ তুমি ফ্রেজ দিয়ে কখনোই টেন্স চিনতে পারবা না, ফ্রেজ দিয়ে কখনোই টেন্স চিনতে পারবা না, কিন্তু ইন টার্মস অফ ক্লজ তুমি কিন্তু টেন্স চিনতে পারবা। ঠিক আছে? তাহলে এটা কিন্তু একটা বড় একটা পার্থক্য। যে শব্দগুচ্ছ দিয়ে টেন্স চেনা যাবে না তাকে বলবা ফ্রেজ, আর যেই শব্দগুচ্ছ দিয়ে টেন্স চেনা যাবে তাকে বলবা তোমরা হচ্ছে কি ক্লজ বলবা। খুব সহজে কিন্তু চেনা যাবে। 5 নম্বর পার্থক্য দেখো, আ সিঙ্গল পার্টস অফ স্পিচ। ধরো তোমরা জানো পার্টস অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার না? তো এই ফ্রেজগুলো, এই 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে যে কোনো এক প্রকারের কাজ করবে, যে কোনো এক প্রকারের কাজ করবা। মনে করবা প্রোনাউনের কিন্তু কোনো ফ্রেজ হয় না, এছাড়া বাকি যে 7 প্রকারের পার্টস অফ স্পিচ আছে সেগুলো দিয়ে আমরা ফ্রেজ গঠন করতে পারি। তার মানে ফ্রেজগুলো সবসময় কাজ করবে পার্টস অফ স্পিচ হিসেবে, কিন্তু ক্লজ কি করবে? আর সিম্পল সেন্টেন্স, এটা একটা সরল বাক্য হিসেবে কাজ করবে। সরল বাক্য বলতে কেমন? ধরো তোমার একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, প্লাস আদার ওয়ার্ডস থাকবে, এইরকম একটা বাক্যের মতো কাজ করবে। ঠিক আছে? এটা স্বাধীনও হইতে পারে, এটা পরাধীনও হইতে পারে। ঠিক আছে? তাহলে একটা বাক্য হিসেবে কাজ করবে। নাম্বার 6 যেটা দেখো, নো কমপ্লিট মিনিং। অর্থাৎ ফ্রেজ কিন্তু তোমাকে পরিপূর্ণ মিনিং দিতে পারবে না, এককভাবে কোনো পরিপূর্ণ মিনিং দেবে না। এটা পরিপূর্ণ মিনিং দেওয়ার জন্য কোনো একটা ক্লজের উপরে ডিপেন্ড করতে হবে। ঠিক আছে? এই জন্য বলা হয় নো, কি বলছে দেখো, নো কমপ্লিট মিনিং। কিন্তু এই যে ক্লজটা দেখতে পাচ্ছ, এই ক্লজটা স্বাধীনও হইতে পারে, পরাধীনও হইতে পারে, কিন্তু একটা কমপ্লিট মিনিং দেবে। স্বাধীনও হইতে পারে, পরাধীনও হইতে পারে। যদি পরাধীন হয় তাহলে স্বাধীন ক্লজের উপর ডিপেন্ড করে এটা একটা কমপ্লিট মিনিং আমাদেরকে দেবে। আমি জাস্ট তথ্যীয় বিষয়গুলো আলোচনা করতেছি, এরপরে কিন্তু তোমাদের আমি পরিপূর্ণরূপে উদাহরণ দেব, যাতে তোমার কনসেপ্টগুলো পানির মতো কি হয়ে যায়, সহজ হয়ে যায়। এবার আসলে লাস্ট ওয়ান,
অ্যাক্ট অ্যাজ আ মডিফায়ার। এই যে ফ্রেজগুলো কি করবে, একটা মডিফায়ার হিসেবে কাজ করবে, ঠিক আছে, একটা মডিফায়ার অর্থাৎ এই যে পার্টস অফ স্পিচের মধ্যকারী একটা মডিফায়ার হিসেবে কাজ করবে। আর 7 নম্বরে কি বলা হয়েছে এখানে দেখো, অ্যাক্ট অ্যাজ আ মডিফায়ার, যেমন তোমরা এটা একটা রিলেটিভ ক্লজ হিসেবে ব্যবহার করা যাইতে পারে। মডিফায়ার হলে এটা অবশ্যই একটা রিলেটিভ ক্লজ হবে, কিন্তু এখানে মডিফায়ার হলে সেটা একটা পার্টস অফ স্পিচ হবে। তো আসো এবার আমরা এই বিষয়গুলো একটু উদাহরণের মাধ্যমে আরো একটু সুন্দরভাবে বোঝার চেষ্টা করি। তার আগে আসো তোমাদের জন্য একটা সুন্দর ডিক্লারেশন আছে, সেটা হচ্ছে তোমরা জানো যে আমি ইদানিং তোমাদের কাছে এটা করে দিচ্ছি আর কি, যে আমাদের কিন্তু একটা এক্সাম ব্যাচ চালু হয়েছে। সেই এক্সাম ব্যাচে কিন্তু আমরা মোটামুটি এক্সাম রেখেছি কয়টা, 100টা এক্সাম রেখেছি। প্রত্যেকটা এক্সামের জন্য আমরা কোশ্চেন দেবো হলো 50টা করে, এবং এক্সাম শেষে এই 50টা কোশ্চেনের কিন্তু আমাদের ডিটেইলড এক্সপ্লেনেশন সহ পিডিএফ তোমাদেরকে দেওয়া হবে, ঠিক আছে। তোমরা যারা বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছ বা বর্তমান সময়ে কিন্তু অ্যাডমিশন টেস্টের জন্য তোমরা প্রচন্ডভাবে নিজেদেরকে প্রস্তুত করছো, ঠিক তাদের জন্য কিন্তু এই কোর্সটা, এক্সাম ব্যাচটা, এক্সাম দেওয়ার মাধ্যমে নিজেকে তোমরা যাচাই করতে পারবা, তোমাদের লেভেল কতটুকু, কোথায় আছে, কোথায় যেতে হবে, সেই বিষয়গুলো তোমরা নিয়মিতভাবে আপডেট তোমরা এখান থেকে জানতে পারবা। ওকে, সো তোমরা যদি এই কোর্সটা করতে চাও, তোমাদের জন্য এই কোর্সটা আমি রেখেছি 199 টাকা। আর এখানে ভর্তি হওয়া খুবই সহজ। তোমরা প্রথমত যেটা করবা, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা 199 টাকা সেন্ড মানি করার পরে আমাদের কমেন্ট বক্সে তোমাদের দেওয়া থাকবে লিংক, ভর্তির লিংক। তোমরা সেই গুগল ফর্মের লিংকটা পূরণ করে সাবমিট করলেই তোমাদের কাজ শেষ, আমাদের কাজ তখন থেকে শুরু। আর আমাদের কিন্তু এই এক্সামটা শুরু হবে তোমার 20 সেপ্টেম্বর থেকে, এক্সামটা শুরু হবে 20 সেপ্টেম্বর থেকে। 20 সেপ্টেম্বর থেকে টানা 100টা এক্সাম, 100 ডেজের একটা জার্নি শুরু হবে তোমাদের সাথে। তো তোমরা যারা এক্সাম দিতে ইন্টারেস্টেড, নিজেদেরকে করতে চাও, যাচাই করতে চাও, তারা তোমরা অনায়াসে এই কোর্সটাতে ভর্তি হতে পারো। তাহলে আসো আমরা একটু পরবর্তী পার্টটা দেখি, সেটা হলো এইটা। প্রত্যেকটার উদাহরণ আমি দিয়ে দিচ্ছি এবং বোঝানোর চেষ্টা করব তোমাদের আগে, ঠিক আছে। এবার আসো, প্রথমেই দেখো, আমরা যদি এই গ্রুপটা নিয়ে কথা বলি, যে সিইং দ্য পুলিশ দ্য থিপ র্যান আওয়ে, এই গ্রুপটাকে যদি তুমি একটুখানি অ্যানালাইসিস করো, দেখবা এটা কিন্তু গ্রুপ অফ ওয়ার্ডস, ঠিক আছে, কিন্তু এর মধ্যে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নাই যে ভার্ব দিয়ে টেন্স চেনা যাবে। এখানে একটা ভার্ব আছে সত্য, কিন্তু এটা কিন্তু ফাইনাইট ভার্ব না, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, কিন্তু এটার ভিতরে কোনো সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব না থাকার কারণে এটা হয়ে গেছে ফ্রেজ। আর এই ফ্রেজটা মডিফাই করতেছে তোমার থিপকে, ঠিক আছে। তো থিপ হলো নাউন, তাই এই ফ্রেজটা কাজ করেছে অ্যাডজেক্টিভের কাজ করেছে, একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। অনুরূপভাবে এখানে খেয়াল করো, when the thief saw the police he ran away, এই গ্রুপটার কথা যদি চিন্তা করি, দেখো এখানে কিন্তু দুইটা গ্রুপ আছে, একটা হচ্ছে এইটা গ্রুপ আর একটা হচ্ছে এই গ্রুপটা। এই গ্রুপের মধ্যে যদি আমরা চিন্তা করি, দেখো থিপ হচ্ছে একটা সাবজেক্ট, আবার এই যে স হচ্ছে একটা ভার্ব যেটা দিয়ে টেন্স চেনা যায়, তাই এটাকে আমরা বলবো কি ফাইনাইট ভার্ব। এটা কি ফাইনাইট ভার্ব। তো এই গ্রুপের মধ্যে সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, তাই এই গ্রুপটার নাম দেবো একটা ক্লজ। এখানে কিন্তু ক্লজ আছে দুইটা, এই হচ্ছে একটা ক্লজ, এটা হচ্ছে একটা ক্লজ। এইটা হলো তোমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর এইটা হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে, ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে। এবার আসো 2 নম্বরটা খেয়াল করো, ইনস্পাইট অফ হিজ পভার্টি, এইখানে যদি আমরা একটু চিন্তা করি, এইটা কিন্তু গ্রুপ অফ ওয়ার্ড যেটার ভিতরে সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব নাই, তাই এটা যে একটা ফ্রেজ। তো এবার খেয়াল করো, হিজ অনেস্টি, এই ফ্রেজটা মডিফাই করতেছে হচ্ছে কি, এই যে হি একটা প্রোনাউন, নাউন বা প্রোনাউনকে যে ফ্রেজ মডিফাই করে তাকে আমরা বলি হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো এটাও এখানে কি হিসেবে কাজ করছে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। বাট এখানে যদি আমরা সেই গ্রুপটা একটু খেয়াল করি, এই গ্রুপটা যদি একটু সুন্দর করে ব্যাখ্যা করি, দো হচ্ছে একটা কনজাংশন, হি হচ্ছে একটা সাবজেক্ট, এই যে হচ্ছে একটা ভার্ব যেটা দিয়ে টেন্স চেনা যায়। সো এই গ্রুপটাকে আমরা বলতেছি কি একটা ক্লজ বলছি। নাম্বার 3, আফটার কমপ্লিটিং দ্য ওয়ার্ক হি ওয়েন্ট হোম। তাহলে দেখো, আফটার কমপ্লিটিং দ্য ওয়ার্ক পুরোটুকু অ্যানালাইসিস করলে দেখবে এখানে কোনো ভার্ব নাই। তোমাদের মনে হতে পারে ভাইয়া কমপ্লিটিং তো একটা ভার্ব, না, কমপ্লিটিং এখানে ভার্ব হিসেবে কাজ করে নি। ওকে, নন ফাইনাইট ভার্ব বলতে পারো তোমরা। সো এটা কিন্তু ফাইনাইট ভার্ব না। সো এটাকে আমরা বলবো হচ্ছে কি, এটাকে বলবো হচ্ছে, এই গ্রুপটাকে বলবো হচ্ছে ফ্রেজ। এই ফ্রেজটা থেকে হি সম্পর্কে তথ্য দিয়ে এখানেও কাজ করতেছে কি, অ্যাডজেক্টিভের কাজ করতেছে। অনুরূপভাবে এইটাকে যদি তুমি একটু ব্যাখ্যা করো, তাহলে খেয়াল করো, এখানে কিন্তু তুমি একটা কনজাংশন পাবা, আফটার, সাবজেক্ট পাবা হি, একটা ভার্ব পাবা যেটা দিয়ে টেন্স চেনা যাচ্ছে। তার মানে এই গ্রুপটাকে তুমি বলতে পারো কি, ক্লজ বলতে পারো, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারতেছো যে ক্লজ এবং ফ্রেজের যে পার্থক্য। 4 নম্বরটা খেয়াল করো, বিং ইল, এখানেও খেয়াল করো কোনো ভার্ব নাই, তোমার ফাইনাইট ভার্ব নাই, ঠিক আছে। তার মানে এইটাকে আমরা বলবো হচ্ছে ফ্রেজ।
আচ্ছা এখানে খেয়াল করো অ্যাজ হি ওয়াজ ইল, এখানে কিন্তু তুমি যদি অ্যানালাইসিস করো এখানে পাবে একটা সাবজেক্ট, এখানে পাবে একটা ভার্ব, তার মানে এই গ্রুপটাকে তুমি বলবো হচ্ছে কি ক্লজ বলবা। এবার আসো 5 নম্বরে, দ্য ম্যান ইন দ্য রুম ইজ মাই টিচার। তো আমি যদি ইন দ্য রুমের কথা চিন্তা করি, দেখো ইন দ্য রুমের ভিতরে কিন্তু কোনো ভার্ব নাই, আবার কোনো সাবজেক্টও নাই, এবং এটা কিন্তু এই যে ম্যানকে মডিফাই করছে, করে কাজ করতেছে অ্যাজেটিভের। আর যেহেতু এখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব নাই এই অংশটুকুর মধ্যে, তাই এটা একটা ফ্রেজ এবং এটা অ্যাজেটিভের কাজ করতেছে। বাট এখানে খেয়াল করো, দ্য ম্যান হু ইজ ইন দ্য রুম ইজ মাই টিচার। আমি যদি এই গ্রুপের কথা চিন্তা করি, সেখানে কিন্তু একটা সাবজেক্ট আছে, হু হচ্ছে একটা সাবজেক্ট, এটা একটা রিলেটিভ প্রনাউন এবং সাবজেক্ট হিসেবে কাজ করেছে, ইজ হচ্ছে একটা ভার্ব। তো এই গ্রুপের মধ্যে একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, তার মানে এটা একটা কি ক্লজ, এবং এটা যদি নাউনের পরে বসে নাউনকে মডিফাই করছে, তাই এটা একটা অ্যাডজেটিভ ক্লজ। ঠিক আছে, এবার আসো 6 নম্বরে খেয়াল করো, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড টু সাকসিড ইন লাইফ। আমি যদি এইটুকুকে নিয়ে আলোচনা করি, এখানে কিন্তু লিটারালি কোনো ফাইনাইট ভার্ব নাই, কারণ এটা দিয়ে এখানে একটা ভার্ব আছে, সেটা হলো কি সাকসিড, তার পূর্বে টু আছে। টু সহজে ভার্বটা থাকবে, সেটাকে আমরা ফাইনাইট ভার্ব বলবো না, এটাকে বলবো নন ফাইনাইট ভার্ব, এবং এটা কিন্তু টেন্সের সেন্স দিচ্ছে না। সো এটা হচ্ছে একটা ফ্রেজ, এই গ্রুপটা হচ্ছে কি একটা ফ্রেজ। ওকে, সো একই রূপে খেয়াল করো, আমরা যদি এই অংশটুকুকে একটু অ্যানালাইসিস করি, ঠিক আছে, এখানে কিন্তু একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, একটা নন ফাইনাইট ভার্ব আছে। সো এই গ্রুপটাকে আমরা বলতেছি কি ক্লজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দ্য লাস্ট ওয়ান দেখো, দ্য গার্ল ওয়্যারিং এ রেড শাড়ি রেড ড্রেস ইজ মাই সিস্টার। তো আমরা যদি এই অংশটুকু নিয়ে আলোচনা করি, ওয়্যারিং এ রেড ড্রেস, এর মধ্যে দেখো তো কোনো ভার্ব আছে কিনা। তোমাদের মনে হতে পারে ওয়্যারিংটা হচ্ছে ভার্ব, কিন্তু এই ভার্ব হইলেও এটা ভার্ব ঠিক আছে, কিন্তু এটার ভিতর এটা দিয়ে কিন্তু টেন্স চেনা যাচ্ছে না। অনেকে বলে যে আইএনজি আছে, কন্টিনিউয়াস টেন্স না, কারণ এটার পূর্বে কিন্তু কোনো হেল্পিং ভার্ব নাই। সো এটা লিটারেলি কোনো ফাইনাইট ভার্ব না, এটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। এই পুরো অংশটুকু গার্লকে মডিফাই করার কারণে এই পুরো ফ্রেজটা হয়ে গেছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, ওরূপে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হয়ে গেছে। ঠিক আছে, তো এবার এখানে খেয়াল করো, আমরা যদি এইটুকু নিয়ে আলোচনা করি, হু ইজ ওয়্যারিং এ রেড ড্রেস, এই অংশটুকু যদি অ্যানালাইসিস করি, এখানে একটা সাবজেক্ট আছে কি হু, হু হচ্ছে একটা সাবজেক্ট, ইজ ওয়্যারিংটা হলো আমরা একটা টেন্সের সেন্স দিচ্ছি, এটা একটা ফাইনাইট ভার্ব, পুরোটুকু মিলে ফাইনাইট ভার্ব। সো সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, মানে এটা একটা ক্লজ। যদি বলি কি ক্লজ, দেখো গার্লকে মডিফাই করার কারণে এটা হয়ে গেছে কি অ্যাডজেক্টিভ, তাই এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ। আশা করি আজকের পর থেকে তোমাদের ফ্রেজ এবং ক্লজের আইডেন্টিফিকেশনে কোনো রকমের সমস্যা থাকার কথা না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল দেন আল্লাহ হাফেজ, ভালো থাকবে, বাই বাই।